আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিয়ে। আপনারা যারা নিজেকে শিক্ষক হিসেবে গড়ে তুলতে চান এবং শিক্ষকতার এই মহান পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখতে চান, তাদের জন্য কিন্তু নিবন্ধন কর্তৃপক্ষ একটি দিচ্ছে সুবর্ণ সুযোগ। আর এই যে 19তম শিক্ষক নিবন্ধন, এটা নিয়ে কথা বলার পূর্বে আমরা একটু কথা বলতে চাই যে যারা হচ্ছে 16তম এবং 17তম নিবন্ধন থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, এই পঞ্চম গণবিজ্ঞপ্তির আপনারা জানেন যে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত যারা হয়েছেন তাদের যে একটা সুপারিশকৃত, এটা কিন্তু তারা সুপারিশ করে দিয়েছে। যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক পোস্ট ফাঁকা ছিল, তবুও কিছু পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে আমাদের কিন্তু মানে কি বলবো এটাকে, শূন্য পদের বিপরীতে যে আবেদন প্রক্রিয়াটা, যে আবেদন জমা হওয়ার কথা, সেরকম আবেদন কিন্তু পাওয়া যায়নি, বা এক কথায় যোগ্যতা পাওয়া যায়নি। কারণ নিবন্ধনে পঞ্চম গণবিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, পঞ্চম গণবিজ্ঞপ্তি, এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যতগুলো পদ ফাঁকা ছিল সেই পদের প্রায় 5 ভাগের প্রায় 1 ভাগ পূর্ণ হয়েছে, আমি বলতে পারি। হ্যাঁ, 5 ভাগের প্রায় 1 ভাগ পূর্ণ হয়েছে, বাকি 4 ভাগে কিন্তু ফাঁকা রয়েছে। এবং এই যে বাকি 4 ভাগ ফাঁকা রয়েছে, এটা কিন্তু ফিল আপ করা হবে 18তম শিক্ষক নিবন্ধন এবং আগামীতে 19তম শিক্ষক নিবন্ধন যে আসবে সেটা থেকে কিন্তু এগুলো শূন্য পদ পূর্ণ করা হবে। আর তার জন্যই যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা অলরেডি দিয়েছেন এবং যারা নতুনভাবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই কমেন্ট করে দিয়েছেন, তো অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই জানতে চাই কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, এবং আজকের এই স্পেশাল লাইভটি আপনি আপনার বন্ধু বান্ধবী, আপনার ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন, বা আপনার সার্কেলে যারা রয়েছেন, যারা এখনও চাকরির প্রস্তুতি নিতে আগ্রহী, তাদেরকে আজকের এই লাইভটি মেনশন করে দিবেন। কারণ আজকের এই লাইভ থেকে আমি মনে করি যারা শিক্ষক নিবন্ধন হিসেবে নিজেদেরকে পরিচিতি লাভ করতে চান শিক্ষক হিসেবে, সেটা হতে পারে স্কুল, কলেজ অথবা মাদ্রাসার যে কোনো শিক্ষক হিসেবে, তাদের সবার জন্যই আজকের এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই কথা বলতে চাই পঞ্চম গণবিজ্ঞপ্তির বিশেষ কিছু বিষয় নিয়ে। আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল কতটি, একটু দেখে আসি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল প্রায় 96,736টি ছিল শূন্য পদের। এই 96,736টি পদের বিপরীতে আবেদন জমা হয়েছিল বা অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছিল, এই অনলাইনে আবেদন করেছিল 23,932 জন। এটা মাত্র অনলাইনে আবেদন করা হয়েছিল, এই কজন আবেদন করেছিল। তো দেখেন 96,736, এরকমটা কোথায় পাবেন বলেন তো? এরকমটা পাবেন কোথায়? এতগুলা পদের শূন্য পদ রয়েছে, কিন্তু সেখানে মাত্র আবেদন জমা হয়েছে 23,932 জন। এটা তো আবেদন জমা হয়েছে, তার মানে এরা সবাই কি ছিল? শিক্ষক নিবন্ধন সনদধারী ছিল, যারা নিবন্ধন পরীক্ষা এর আগে দিয়েছে এবং তারা নিবন্ধনের একটা সনদ যারা পেয়েছিল, তারাই কিন্তু আবেদন করেছিল। সেইখান থেকে 23,932 জন আবেদন করেছিল এবং এই 23,932 জন থেকে নির্বাচিত করেছিল, হ্যাঁ, যাকে বলা হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত। হ্যাঁ, যে বিভিন্ন যে সনদগুলো প্রক্রিয়া যাচাই বাছাই করে তারা নির্বাচিত করেছিল 22,033 জনকে। এটা প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছিল। এখন এই প্রাথমিকভাবে নির্বাচিত করলেই যে সবার চাকরি হয় তা কিন্তু নয়। প্রাথমিকভাবে নির্বাচিত করার পর তারা ওইটাকে আবারও কি করে, একটু যাচাই বাছাই করে। এই যাচাই বাছাই করে কারা জয়েন করবে, চাকরি করবে কারা, এই যে চাকরি করবে কারা, এই কোশ্চিনটা থেকেই তারা প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত করেছে প্রায় 19,586 জনকে। অর্থাৎ এই 19,586 জন চাকরিতে যোগদান করতে পারবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত, যা নিবন্ধন কর্তৃপক্ষ কিন্তু এটা করে থাকে, হ্যাঁ, এই প্রক্রিয়াটা। আর একটা হচ্ছে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত। তো চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত এটা আমি হোয়াট দিয়ে দিচ্ছি, কারণ এখানে এখনো জানা যায় নাই। কারণ এরা হচ্ছে যোগদান করবে কারা, তারা হচ্ছে যারা যোগদান করতেছে তারাই কিন্তু চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত। প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত আর চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তের মধ্যে একটু পার্থক্যটা কি? পার্থক্যটা কিছুই নয়, যদি এই যে সুপারিশ প্রাপ্ত যারা হয়েছে এদের মধ্যে যদি কোনো রকম আইনি তৎপরতা থাকে, এক কথায়, হ্যাঁ, যদি এরকম কোনো রকম ঘাটতি যদি ওদের মধ্যে না থাকে,
তারা সবাই জয়েন করতে পারবে। অর্থাৎ আমি যদি বলি যে এখানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত এই 19,556 জনকেই যদি এখানে চলে আসে, এখানে অবাক হওয়ার কিছুই নাই, কারণ এরা সবাই যোগ্যতা রাখে চাকরিতে যোগদানের জন্য, কারণ তাদেরকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছে। ওকে, তারা বিভিন্ন কাগজপত্র জমা দিয়েছে এবং মানে যোগদানের জন্য তাদের কাছ থেকে হচ্ছে বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন ফর্ম পূরণ করতে বলা হয়েছে, তারা পূরণ করেছে। এবং গতকাল এটা হওয়ার কথা ছিল, গতকাল হয় নাই। আজকে হয়তোবা আপনারা যারা হচ্ছে যে 16তম এবং 17তম নিবন্ধন থেকে 5ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তারা আশা করা যায় যে আজকে আপনারা মানে একদম চূড়ান্ত ফলাফলটা পেয়ে যাবেন। এটা গতকাল হওয়ার কথা ছিল, বাট গতকাল এটা হয় নাই, চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত আশা করি আজকেই হয়ে যাবে। তো ইতিমধ্যেও হয়ে যেতে পারে, যদিও হয়তো বা নিউজটা আমরা পাইনি, ইতিমধ্যে এটা হয়ে যাওয়ার কথা, বা না হলেও খুব শীঘ্রই বা অতি অল্প সময়ের মধ্যে এই চূড়ান্ত সুপারিশপ্রাপ্তটা হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করেন, জাস্ট আমার যে শূন্য পদ ছিল 96,776, আমি ধরে নিলাম সুপারিশপ্রাপ্ত টোটাল 19,586। একটু যদি আমরা দেখি যে 96,736, আর এইখানে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত 19,556, তাহলে সরি 556 না, 19,586, 19,586। তাহলে কতগুলো পদ এখনো ফাঁকা আছে একটু দেখে আসি। হ্যাঁ, দেখেন পদ সংখ্যা এখনো ফাঁকা রয়েছে প্রায় 77,150টি। একটু ভাবতে পারেন কতগুলো পদ ফাঁকা রয়েছে শিক্ষক হিসেবে। 77,150টি পদ এখনো ফাঁকা রয়েছে। এই পদ সংখ্যাগুলো তো পূর্ণ করতে হবে। এই পূর্ণ করাই কিন্তু হবে যারা ইতিমধ্যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, প্লাস আপকামিং 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন। এইখান থেকে কিন্তু নিয়োগ সম্পন্ন করা হবে প্রায় 77,150টি যে শূন্য পদ রয়েছে এইটা। আরও একটা কথা বলতে চাই, শুধুমাত্র 77,150টি পদই নয়, এই অংশটুকু থেকে আরও যে ব্যাপারটা রয়েছে, এই যে সময়ের কালক্ষেপণে দেখবেন যে অনেকে এখানে হয়তোবা সম্পূর্ণ এরা জয়েন নাও করতে পারে, কারণ অনেকে দেখা যাচ্ছে যে অন্য কোনো জব হয়ে গিয়েছে, তারা হয়তো এখানে জয়েন করবে না। অনেকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যারা জয়েন করে ফেলেছিল আগের 4র্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে, তারাও অনেকে চাকরি ছেড়ে দিয়ে নতুনভাবে অন্য কোথাও চলে যাবে। নেক্সট একটু খেয়াল করি, এরকম অনেকেই থাকবে যে চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে, অবসরপ্রাপ্ত হবেন তারা, এরকম আরও বেশ কিছু পদ ফাঁকা হবে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আমি এখানে বলতেই পারি কাছাকাছি যে 80,000, আমি এখানে কাছাকাছি বলতে পারি 80,000 প্লাস মাইনাস, হ্যাঁ কিছু বেশি বা কম, 80,000 প্লাস বা মাইনাস এই সংখ্যক পদ ফাঁকা রয়েছে। তো এইটা কি আসলে আপনাদের কাছে কি মনে হয়, একটু কমেন্ট করবেন। এটা কি আপনাদের জন্য আসলে কি বিশাল পদ ফাঁকা নয়, নাকি অতি নগণ্য পরিমাণ? কি মনে করছেন আপনারা? কারণ দেখেন যারা সনদ পেয়েছিল তারা আবেদন করেছিল 23,932 জন, তাদের মধ্যে কিন্তু অধিকাংশই কি চাকরি হয়ে যাচ্ছে, 19,586 জন। সনদটা আপনি যখন পেয়ে যাবেন, আপনি চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তার মানে মূল ফোকাসটা আপনার সনদে, এই অংশটুকু খেয়াল রাখা দরকার। এটা কিন্তু বিশাল পদ, তাই না বলেন? এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। আর যার কারণেই বলা হচ্ছে যাদের বয়স 30+ তারা কিন্তু একমাত্র চাকরিতে আবেদন করতে পারে নিবন্ধনে। যদিও সরকারি চাকরি বয়সসীমা 30, কিন্তু নিবন্ধন পরীক্ষা চাকরি বয়সসীমা হচ্ছে 35। যদিও বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করা হচ্ছে, আমরা বিদ্যাবাড়ি টিম, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও চাই চাকরির যে বয়সসীমা, এই বয়সসীমা 35 করা হোক, এটা আমিও চাই। ওকে, তো মোটামুটি আমি আশা করব আপনারা সবাই চান। তো তবুও ওইটা হোক বা না হোক, ওটা পরের অপশন সরকারি চাকরির জন্য, বাট নিবন্ধনের জন্য তো 35 রয়েছেই। তো অ্যাটলিস্ট যারা 30+ হয়ে গিয়েছেন তাদের এই অংশটুকু থেকে আমরা বলতেই পারি এই যে আমাদের একটা সুযোগ রয়েছে প্রায় 80,000 পদ, এইটা যেন আমরা কোনোভাবে হাতছাড়া না হয় আমাদের, এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল রাখা দরকার। আর এই যে আমরা যে আবেদন প্রক্রিয়া করব, আসলে নিবন্ধনের খুঁটিনাটি কিভাবে আবেদন প্রক্রিয়া চলছে নিবন্ধনের অংশটুকু থেকে সমস্ত কিছুই আমি আলোচনা করব আজকের এই লাইভ সেশনটিতে। তো নিবন্ধনের অংশটুকু ক্ষেত্রে আপনি যদি নতুনভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন যে আসলে কিভাবে আমরা কি করব চাকরির জন্য, মানে নিবন্ধন চাকরিটা কিভাবে হয়,
একটু দেখে আসি। নিবন্ধন চাকরির বেশ কিছু কোয়ালিটি রয়েছে, মানে কি স্টেপ বাই স্টেপ যেটা রয়েছে, এই স্টেপ বাই স্টেপে যদি আমরা নিবন্ধন চাকরি কিভাবে হয় এই প্রক্রিয়া যদি আলোচনা করতে যাই, প্রথমেই যে প্রক্রিয়াটা আমাদের বলতে হয়, দেখেন একটু খেয়াল করি। প্রথমে এই আবেদনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমাদের পরীক্ষা সমূহ। কি কি পরীক্ষা হয় দেখে আসি। আমার প্রথমেই হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় যখন উত্তীর্ণ হচ্ছেন, আপনাকে বসতে হচ্ছে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হচ্ছেন, তখন আপনি পাচ্ছেন আপনাকে বসতে হবে কিসে? ভাইবা পরীক্ষায়। ওকে, ভাইবার পরে আপনি ভাইবাতে পাশ করলে তখন আপনি পাচ্ছেন একটা সনদ বা সার্টিফিকেট, যেটা এনটিআরসি কর্তৃপক্ষ আপনাকে দিচ্ছে সনদটা। এই সনদের পরেই যে গণবিজ্ঞপ্তিটা হয়, এই গণবিজ্ঞপ্তিতে আপনাকে আবারও আবেদন করতে হয়। গণবিজ্ঞপ্তি যাচাই বাছাই করে এখানে আবেদন করার পরে তখন কিন্তু আপনার সেই চাকরির সুযোগটা হচ্ছে এর পরবর্তীতে। এটা হচ্ছে নিবন্ধনের চাকরির প্রক্রিয়াটা। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক যে বাধাটা দেয় সেটা হচ্ছে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়, এই প্রিলিমিনারি পরীক্ষার বাধাটাই হচ্ছে প্রাথমিক পরীক্ষা বা প্রাথমিক বাধা। এই বাধাটা দেখা যাচ্ছে যে বিগত সালে যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে সেখানে টোটালি যেটা যে আমরা বলতে পারি যে এরকম যে 20 থেকে 25% স্টুডেন্ট পাস করতে পারে এইখানে, বাকি মানে প্রায় 75 থেকে 80% শিক্ষার্থী ওইখানেই ঝরে যায়। তবে হ্যাঁ, 18তম শিক্ষক নিবন্ধনে পাশের হারটা সর্বাধিক ছিল। এখানে পাশের হারটা 30% বেশি ছিল। 30% কি ছিল? বেশি ছিল পাশের হার। এরপরে লিখিত পরীক্ষার কথা বলি। লিখিত পরীক্ষা হচ্ছে নিবন্ধন পরীক্ষার জন্য আরো একটি উচ্চতর বাধা, মানে সর্বাধিক বাধাটা হচ্ছে লিখিত পরীক্ষায়। এইখানে বাধা বললেও এইখানে পরীক্ষাটা কিন্তু আপনার বিষয় ভিত্তিক। যে বিষয়ে অনার্স করেছেন, যে বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, সেই বিষয়েরই তো শিক্ষক হবেন এবং সেই বিষয়ে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপরে ভাইবাতে পাশ করলে আপনাকে সনদ পেতে হবে। একটু খেয়াল করি আমাদের পরীক্ষা পদ্ধতি প্যাটার্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব আমরা, এবং সবার শেষে আজকে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষক নিবন্ধনের নতুন যে প্রজ্ঞাপনটা হয়েছে, এই নতুন প্রজ্ঞাপন নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনা নিয়ে এখনই আলোচনা করছি না, এই আলোচনা করব আজকের লাইভের একদম প্রায় শেষ প্রান্তে গিয়ে। তো সবাই সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা একটু খেয়াল করি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতিটা কেমন, কি হয়ে থাকে। আমি অটোমেটিকলি বলে দিলাম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিভাবে হয়ে থাকে। প্রিলি, লিখিত, এরপরে কি ভাইবা, এইটা হচ্ছে পরীক্ষার স্টেপ। এখন এই স্টেপে গিয়ে প্রথম যে অংশটুকু হচ্ছে পরীক্ষা পদ্ধতি, যেটা হয়ে থাকে আমার প্রিলি 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রিলি পরীক্ষা হয়ে থাকে 100 নম্বর, লিখিত হয়ে থাকে 100 নম্বর এবং ভাইবা হয়ে থাকে 20 নম্বর। এই অংশটুকু খেয়ে দেখেন, প্রিলিমিনারি 100 নম্বরের পরীক্ষা হলেও নিবন্ধনে কিন্তু মাত্র 40 নম্বর পেতে হয় প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে গেলে। অর্থাৎ 100 নম্বরের মধ্যে আপনি যদি 40 নম্বরই পেয়ে থাকেন, তবেই কিন্তু আপনি প্রিলিমিনারি পাশ করতে পারবেন। এটা হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় স্টেপ লিখিত পরীক্ষার জন্য অনেকে বলবেন যে স্যার লিখিত পরীক্ষায় কত নম্বর পাইতে হয়, লিখিত নম্বর কত নম্বর পেলে আমি লিখিততে পাশ করতে পারবো। এইটা কিন্তু স্যার ম্যান্ডেটরি নয়, কারণ এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্টিভ। এক এক সাবজেক্টের জন্য এক এক রকম কাটমার্কস থাকে, এটা প্রতি বছরই চেঞ্জ হয়। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক যারা নাম্বার পাবে, সর্বোচ্চ নম্বর যারা পাবে, তারাই এইখানে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন। কোনো বিষয়ে এরকম হতে পারে যে 80+ নাম্বার লাগতে পারে, কোনো বিষয়ে 50+ পেলেও আপনি উত্তীর্ণ হতে পারেন, আবার তার নিচে পেলেও উত্তীর্ণ হতে পারেন। এটা কিন্তু ফ্যাক্ট না। ওকে, এইটা কিন্তু ফ্যাক্ট না। আর মাইনাস মার্ক আছে নাকি, অন্তর আহমেদ লিখেছে নিবন্ধন পরীক্ষা কিন্তু কোনো নেগেটিভ মার্কস আছে নাকি নাই বলেন দেখি। নিবন্ধন পরীক্ষা তো নেগেটিভ মার্কস রয়েছে, 0.25 নেগেটিভ মার্কসটা রয়েছে। হ্যাঁ, সো নিবন্ধন পরীক্ষায় যে 0.25 নেগেটিভ মার্কস, অর্থাৎ এমসিকিউ পরীক্ষার বিপরীতে ভুল প্রশ্ন অ্যান্সার করলে আপনার 0.25 এই নম্বরটা কি হয়, কর্তন করা হয়, নেগেটিভ করা হয়ে থাকে। ওকে, লিখিত পরীক্ষা গেল। এরপরে ভাইবা। লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে পাস করা যাবে, এটা ডিপেন্ড করবে প্রশ্নের ওপরে, প্রশ্ন প্যাটার্নের ওপরে, এবং যে সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের সকলের নম্বরের উপর ডিপেন্ড করবে। আসলে কারা সর্বোচ্চ নম্বর পাচ্ছে তার উপর ডিপেন্ড করে। এটা এভাবে মানে আলটিমেটলি এটা বলা পসিবল নয় যে কত নম্বর লাগে। বাট বিগত প্রশ্ন বা বিগত সালগুলো যদি অ্যানালাইসিস করে থাকি, দেখা যাচ্ছে যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছেন, যারা স্কুল বা স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দিয়েছেন, দেখা যাচ্ছে যে এই অংশটুকু থেকে 60+ পেয়ে থাকলে মানে ম্যাক্সিমাম, তবে সবাই নয়, সকল সাবজেক্টের নয়, আবারও বলছি সকল সাবজেক্টের নয়, তবে 60+ পেয়ে থাকলে মোটামুটিভাবে ইনশিওর হয়ে গিয়েছে যে উত্তীর্ণ হয়ে যায়।
আর কলেজ পর্যায়ে নম্বরটা 55 থেকে 60 এরকম পেয়ে থাকলে উত্তীর্ণ হয়ে যায় কলেজ পর্যায়ের জন্য। তবে আবারও বলছি সকল সাবজেক্টের জন্য নয়, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স এই সকল সাবজেক্টে কিন্তু অনেক বেশি নম্বরের প্রয়োজন হয়ে থাকে। এখানে দেখতে 70 প্লাসও প্রয়োজন হয়ে থাকে, 70 পাওয়ার পরেও উত্তীর্ণ সে হতে পারে না, এরকমটা থাকে। বাট অ্যাভারেজটা বললাম, গড় ব্যাপারটা আর কি। হ্যাঁ, ওকে, এবার আমি একটু খেয়াল করি আপনাদের অনেক কাঙ্ক্ষিত যে বিষয়গুলো থাকে যে স্যার আমাদের এই যে নিবন্ধন পরীক্ষা যে অনুষ্ঠিত হবে, পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, যে কি কি সিলেবাস থাকে এটা আপনারা একটু নোটিশ রাখবেন। ওকে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসটা কেমন, সিলেবাস নিয়ে একটু আমরা দেখে আসি। হ্যাঁ, তো সিলেবাস নিয়ে দেখতে গেলে প্রথমে আমরা দেখব প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস। প্রিলিমিনারি পরীক্ষা 3টা স্টেপ হয়, তিন ধরনের পর্যায় হয়ে থাকে। একটা স্কুল পর্যায়, একটা স্কুল পর্যায় 2 এবং আরেকটি হচ্ছে কলেজ পর্যায়। এই 3টি পর্যায়ের সিলেবাসটা যদি আমরা আলোচনা করতে যাই, সেই অংশটুকু থেকে আপনাদের এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার উপরে, প্রথম অংশটুকু হচ্ছে এটা স্কুল পর্যায়ের সিলেবাস এবং পাশে যেটা রয়েছে এটা হচ্ছে স্কুল পর্যায় 2 এর সিলেবাস। যদিও স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় 2 এর সিলেবাসের মানে পার্থক্য নেই বললেই চলে, এখানে তেমন কোনো পার্থক্যই নেই। এই যে এটা হচ্ছে আপনাদের বোর্ডে দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো বা ঝাপসা দেখাচ্ছে। আমি এই যে কাজটা করছি, এই যে ঝাপসা অংশটুকু আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে স্যার এটা কি ক্লিয়ার দেখা যায়। আমি মনে করি না যে এটা ক্লিয়ার দেখা যাবে, আমি আশা করি এটা ক্লিয়ার দেখা যাবে না। কিন্তু এটা হচ্ছে সিলেবাস অংশটুকু এবং এই সিলেবাসটা এটা আপনাদের কমেন্ট সেকশনে আমি দিয়ে দিচ্ছি। এই কমেন্ট সেকশন থেকে আপনারা ডাউনলোড করে কাছে রেখে দিবেন এই অংশটুকু। ওকে, তাহলে প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাসটা আপনাদের কমেন্টে দেওয়া হবে, আপনারা কমেন্ট থেকে কাইন্ডলি সেটা ডাউনলোড করে রেখে দিবেন। যে পর্যায়ে পরীক্ষা দিবেন সেটা সংগ্রহে রাখবেন। স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় 3টা পর্যায়ের সিলেবাস আপনাদেরকে কমেন্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা কমেন্টটা চেক করে নেবেন, কমেন্ট থেকেই পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে কি বলে পিন কমেন্টে দেওয়া হোক। হ্যাঁ, পিন কমেন্টে এটা দিলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই অংশটুকু। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস, এটা কলেজ পর্যায়ে। তাহলে স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায়ে 3টা পর্যায়ের সিলেবাসটা আপনারা পেয়ে গেলেন। এরপরে এই সিলেবাসের অংশটুকু থেকে কিন্তু আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তবে শুধু এই সিলেবাস থেকে আসে তা কিন্তু নয়, শুধুমাত্র যে এই অংশটুকু থেকে আসে তা কিন্তু নয়, এইখানে ব্যাপারটা কাজ করছে এর বাইরেও অনেক টপিকস রয়েছে যে টপিকস থেকে আপনার পরীক্ষার সিলেবাস আসতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে প্রিলি সিলেবাসের লিঙ্ক, তো লিঙ্কগুলো আপনাদের কমেন্টে দেওয়া হয়েছে, কমেন্ট থেকে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এবার আসেন লিখিত পরীক্ষার সিলেবাস। সর্বশেষ যে লিখিত পরীক্ষার সিলেবাসটা দেওয়া হয়েছে, এই লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে যদি একটু কথা বলতে চাই, লিখিত পরীক্ষার সিলেবাস সাবজেক্ট ভিত্তিক ডিপেন্ড করে। তো আমার এখানে স্কুল পর্যায়ে লিখিত সিলেবাস রয়েছে, স্কুল পর্যায়ে 2 এর লিখিত সিলেবাস বলতে লিঙ্ক দেওয়া আছে এখানে। এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশন থেকে লিঙ্কটা নেবেন আপনারা, কমেন্ট সেকশন থেকে লিঙ্কটা নিয়ে প্রিলি এবং লিখিত এই 2টা লিঙ্কই কাছে রেখে দিবেন, যেটা এনটিআরসি ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন যদিও। হ্যাঁ, তবু আমরা কমেন্ট সেকশনে আপনাদেরকে এই লিঙ্কগুলো প্রোভাইড করলাম, কমেন্ট সেকশন থেকে এই লিঙ্কগুলো আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যেসব বিষয় থেকে আবেদন করা যাবে। অনেকে আছেন যে স্যার আমার বিষয় হচ্ছে এইটা, আমি কি আবেদন করতে পারবো কিনা নিবন্ধন পরীক্ষার জন্য। তো আমি এক নজরে দেখাচ্ছি, আপনারা যদি সম্ভব হয় একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন, আমি খুব দ্রুত দেখিয়ে যাব এই কি সাবজেক্ট থেকে আপনি আবেদন করতে পারবেন নিবন্ধন পরীক্ষায়। যা 18তম শিক্ষক নিবন্ধনে ছিল সেই সাবজেক্টগুলোকে আমরা হাইলাইট করছি। কি সাবজেক্ট রয়েছিল একটু দেখে আসি চলুন। কলেজ পর্যায়ে কারা আবেদন করতে পারবেন? হ্যাঁ, 18তমর জন্য সিলেবাস ছিল এবং ওইটাই সর্বশেষ সিলেবাসটা। ফারহাদ হোসেন ভাই যে সকল বিষয় থেকে আবেদন করতে পেরেছিলেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, ওইটাই বলছি যে কি সাবজেক্ট থেকে চাওয়া হয়েছিল। সাবজেক্টগুলো কলেজ পর্যায়ে যেমন দেখেন বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এরপর রয়েছে দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ বা সমাজকর্ম, মনোবিজ্ঞান, সংস্কৃত, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, গার্হস্থ্য, অর্থনীতি। এর পরবর্তীতে দেখেন ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, এরপরে হচ্ছে যে আপনার গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, আরবি, ইসলাম শিক্ষা, পালি, এই সকল বিষয়। এছাড়াও রয়েছে আরবি, কৃষি, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার অপারেশন, হিসাব রক্ষণ এটা বিএম, ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, অ্যানিম্যাল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাকশন, রয়েছে ফিশারিজ, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, এরপরে রয়েছে কমার্শিয়াল আর্ট ও কম্পিউটার গ্রাফিক্স,
রয়েছে ওরিয়েন্টাল আর্ট, রয়েছে সিরামিক, এরপরে স্কাল্পচার, ক্রাফটস, সভ্যতার ইতিহাস ও শিল্পকলার ইতিহাস, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, গণিত, পরিমিতি ও পরিসংখ্যান, কৃষি বিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সকল সাবজেক্টগুলো ছিল আপনার কলেজ পর্যায়ের জন্য। আর এখন আমরা দেখব কোন সকল সাবজেক্টগুলো থেকে স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন। কুরআন ও তাজবিদ, ফিকো ও আরবি, এগ্রো বেসড ফুড, ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং বা স্পিম কালচার অ্যান্ড ব্রিডিং, পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, ফুড অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ও ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কশপ, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোটিভ, ফার্ম মেশিনারি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, বিল্ডিং মেইনটেন্স বা সিভিল কনস্ট্রাকশন। রয়েছে আপনার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, জেনারেল মেকানিক্স রয়েছে, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স রয়েছে, ড্রেস মেকিং, সিভিল ড্রাফটিং উইথ ক্যাড, মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড। এরপর হচ্ছে লাইভস্টক রিয়ারিং অ্যান্ড ফার্মিং। কার বিষয়ের সঙ্গে মিলে যায় একটু দেখে নেবেন আপনারা। এবার রয়েছে পেশেন্ট কেয়ার অ্যান্ড টেকনিক, রয়েছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, আর্কিটেকচার ড্রাফটিং উইথ ক্যাড, কুরআন ও তাজবিদ বা ফিকো ও আরবি। এই অংশগুলো বিষয়গুলো। পরবর্তী অংশগুলো হচ্ছে পরবর্তীর জন্য। এখন প্রথম যে অংশটুকু রয়েছে আমরা দেখে নিলাম যে অংশটুকু কখন কখন আমার দরকার হয়ে থাকে এবং কি কি সাবজেক্ট আমার দরকার হয়ে থাকে। এই সকল সাবজেক্টগুলো আমার দরকার হয়ে থাকে। এখন গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, সাবজেক্টগুলো তো বলে দিলাম, জেনে নেবেন আপনারা। আরেকটা কথা হচ্ছে যে এখানে শিক্ষক নিবন্ধনে নতুন প্রজ্ঞাপন, নতুন প্রজ্ঞাপনে আসলে কি বলা হচ্ছে, অনেকের মধ্যে কনফিউশন আছে। শিক্ষক নিবন্ধন কি তাহলে পিএসসির অধীনে চলে যাচ্ছে? শিক্ষক নিবন্ধনে কি তাহলে পরীক্ষা হবে না? লিখিত পরীক্ষা কি হবে কিনা? বা সিলেবাসে কতটুকু পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে 19তম অনেকের প্রথম যে মেজর একটা কোশ্চিন, আমি কোশ্চিনটা লিখে রাখি। মেজর যে কোশ্চিনটা হচ্ছে এখন আপনাদের সবার মধ্যে কমন, যে স্যার 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কবে আসতে পারে? 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হতে পারে? তো এটা প্রথমেই বলতে চাই, দেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপট এখনো যে খুব স্থিতিশীল অবস্থায় আছে তা কিন্তু নয়। এখনো দেশের বর্তমান প্রেক্ষাপটটা অস্থিতিশীল অবস্থাতেই রয়েছে। আশা করি খুব দ্রুতই এটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে দেশের বর্তমান প্রেক্ষাপট। এবং এছাড়াও রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশ, রয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল এখনো কিন্তু প্রকাশিত হয় নাই। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, ভাইবার পরীক্ষার ডেট হবে, ভাইবা হবে, এরপরে ওইটার উপরে একটা গণবিজ্ঞপ্তি আসতে পারে, বা যাকে বলা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এর পরবর্তীতে 19তম নিবন্ধনের কাজ বা কার্যকলাপ শুরু হবে। তো এখনই 19তম নিবন্ধনের সার্কুলার আসছে না, যেটা ডেইলি স্টারকে জানিয়েছেন এনটিআরসি অতিরিক্ত মহাসচিব অতিরিক্ত সচিব বলা হচ্ছে যাকে, এনটিআরসি কর্তৃপক্ষের, উনি জানিয়েছেন ডেইলি স্টারকে। তো বর্তমানে ব্যাপারটা হচ্ছে সার্কুলার নিয়ে এখনই তারা কিছু ভাবছে না যে এই সার্কুলারটা কবে দেবে। তবে এতটুকু বলতেই পারি যে 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর যে ভাইবারটা ডেট দিবে, এই ভাইবার ডেট দেওয়ার পরই দেখা যাচ্ছে যে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসলেও আসতে পারে, বাট ডিরেক্টলি বলা যাচ্ছে না যে কবে আসবে। এটা নির্দিষ্ট টাইম যে আসলে কোন সময়টাতে আসবে সার্কুলারটা, এটা কিন্তু বলা যাচ্ছে না। ওকে, কিন্তু যারা নিবন্ধন নিয়ে চিন্তা ভাবনা করছেন যে এই নিবন্ধনে বা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যম দিয়েই আপনাদের চাকরি নিশ্চিত করতে চান, তাদের জন্য কিন্তু এই অংশগুলো রয়েছে। ওকে, আচ্ছা, সাদিকুল ইসলাম সাদিক ভাই লিখেছেন যে 19তম শিক্ষক নিবন্ধন নাকি শুধু এমসিকিউ ও ভাইবা দ্বারা মূল্যায়ন করা হবে গতকাল। আচ্ছা, লিখেছেন জব মেডিসিন লাইভে। আচ্ছা, এখানে প্রজ্ঞাপন, আমি এখানে প্রজ্ঞাপন নিয়ে কথা বলবো যে আসলে এই প্রজ্ঞাপনটা কি। এখানে শিক্ষক নিবন্ধন নতুন প্রজ্ঞাপনটা রয়েছে, হ্যাঁ, যে শিক্ষক নিবন্ধন নতুন প্রজ্ঞাপন। দেখেন, নতুন প্রোগ্রামের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এনটিএসসি কর্তৃপক্ষ নতুন আঙ্গিকে এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে থাকবে। এখানে বেশ কিছু পরিবর্তন হতে পারে, বেশ কিছু পরিবর্তন হতে পারে। পরিবর্তনগুলো কি কি একটু দেখে আসি, কি কি হতে পারে। বাট এখনো কিন্তু তারা চূড়ান্ত প্রজ্ঞাপন দেয় নাই যে এভাবে হবে, চূড়ান্ত কোনো আউটলাইন তারা দেয় নাই যে কোন ক্যাটাগরিতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে যাচ্ছে। এই চূড়ান্ত আউটলাইনের পূর্বে বেশ কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে নিবন্ধনের যে
নিয়োগ প্রক্রিয়াটা আমি এখানে আপনাদের লিখেছিলাম, আমাদের নিবন্ধন নিয়োগ প্রক্রিয়াগুলো কি কি আমি প্রথমে লিখেছিলাম। দেখেন এখানে প্রথম অংশটুকু হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, এরপরে হচ্ছে আমাদের রিটেন বা লিখিত পরীক্ষা, এবং নেক্সট হচ্ছে যে আমাদের ভাইবা। এরপরে আপনাকে একটা কি দেওয়া হচ্ছে, সনদ দেওয়া হচ্ছে, এরপরে দেওয়া হয় সনদ, এবং এই সনদ থেকে আপনাদের চলে আসে গণবিজ্ঞপ্তি। সনদের পর আপনার জন্য চলে আসে কি, গণবিজ্ঞপ্তি। এবং গণবিজ্ঞপ্তি দেওয়ার পর এখানে যে অনলাইন আবেদন হয়, এই আবেদনের পরে যাচাই বাছাই করে তখন আপনাকে সুপারিশ মানে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। প্রথমে আগে নির্বাচিত করা হয় যে তারা এই সকল ক্যান্ডিডেট নির্বাচিত, এরপরে সেখান থেকে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত করা হয়, তারপরে দেওয়া হয় চূড়ান্ত সুপারিশ। তো এই যে প্রক্রিয়াগুলো রয়েছে, দেখেন অন্যান্য চাকরি নিয়োগগুলো কেমন হয়ে থাকে, অন্যান্য অর্থাৎ নিবন্ধন বাদ দেন, আপনি প্রাইমারি নিয়োগের কথা বলেন, প্রাইমারিতে কি কি হয়, প্রাইমারিতে আপনার পরীক্ষা হয়ে গেল, সেটা এমসিকিউ পরীক্ষাই হোক, এই যে পরীক্ষা হয়ে যাওয়ার পরে কি হয়, ডিরেক্ট ভাইবা। ভাইবার পরে কিন্তু আর কি কোনো গণবিজ্ঞপ্তি হয়, তা কিন্তু হয় না। ভাইবার পর কিন্তু সরাসরি নিয়োগ দেওয়া হয়। ভাইবাতে পাশ করেছে মানে সে নিয়োগ পাবে, কিন্তু নিবন্ধনে নিয়োগ কি দেওয়া হয় না সরাসরি। নিবন্ধনে আপনাকে একটা কি দেওয়া হচ্ছে, সনদ দেওয়া হচ্ছে, একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার জন্য পরবর্তীতে গণবিজ্ঞপ্তি ওয়েট করছে, যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনার নিয়োগ প্রক্রিয়াটা হতে যাচ্ছে। কিন্তু এই যে নতুন যে প্রজ্ঞাপনটা আসছে, এই অংশটুকু এইখানেই চেঞ্জ আসছে, পরিবর্তনটা আসতে পারে। হ্যাঁ, পরিবর্তনটা হচ্ছে এইখানে যে আপনার প্রিলি, রিটেন এবং ভাইবার পর হ্যাঁ দেখা যাচ্ছে যে সনদটা না দিয়ে আপনাকে সরাসরি নিয়োগ দেওয়া হতে পারে। যে ভাইবাতে পাশ করছেন আপনি, ভাইভাতে পাশ করার পর যেহেতু ভাইভাতে পাশ করেছেন মানে আপনার তো যোগ্যতা আছে, যেহেতু আপনার যোগ্যতা আছে সেহেতু গণবিজ্ঞপ্তির দরকার নাই, আপনি সরাসরি চাকরিতে সুপারিশ প্রাপ্ত হবেন। এটা হচ্ছে পরিবর্তনটা আসতে পারে। এখন যে একটা ভাই যে প্রশ্নটা করলেন যে আসলে লিখিত পরীক্ষা থাকবে কিনা, দেখেন এই যে প্রজ্ঞাপনের কোথাও লেখা নাই যে লিখিত পরীক্ষা হবে না, সো আমি এটা বলতে পারি না। প্রজ্ঞাপনে এখানে এমন কোথাও লেখা নাই যে আপনার হচ্ছে যে লিখিত পরীক্ষা হবে না। তবে হ্যাঁ, এতটুকু বলা আছে তারা একটা নতুন কমিটি করবে। আবারও বলছি, নিবন্ধন কর্তৃপক্ষ একটা নতুন কি করবে, কমিটি করবে। এই যে নতুন যে কমিটি হবে, এই কমিটির যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন কমিটি যে সিদ্ধান্তটা নিবে, এই সিদ্ধান্তটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন নতুন কমিটি যদি সিদ্ধান্ত নেয় যে আমরা প্রিলিমিনারির পর ডিরেক্ট ভাইবা নিব, ভাইবা নিয়ে নিয়োগ দিব, তাহলে সেইটাই হবে। আবার তারা যদি সিদ্ধান্ত নেয় যে না প্রিলি হোক, রিটেনে হোক, এরপরে ভাইবা নেওয়ার পরে আমরা নিয়োগ দিব, তাহলে সেভাবে হবে। নতুন কমিটি এখনো গঠন হয় নাই, নতুন কমিটি গঠন করার কথা বলা হয়েছে। নতুন কমিটি গঠন হবে এবং নতুন কমিটি গঠন হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিবে যে আসলে পরীক্ষা পদ্ধতি কেমন হবে। আবারও বলছি, নতুন কমিটি একমাত্র ক্ষমতা রাখে আপনার পরীক্ষা পদ্ধতির বিষয়টা। নতুন কমিটি ক্ষমতা রাখে এই পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলার জন্য। এখন আপনি ভাবেন, এখানে তো শিক্ষক নিবন্ধন, তাই না? এখানে কিন্তু আপনার ওই বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান দিয়ে এখানে কলেজের একটা শিক্ষক আপনি যাচাই বাছাই করবেন। সেখানে এই বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান দিয়ে পরীক্ষা নিয়ে আপনি কতটুকু যাচাই বাছাই করা সম্ভব, একটু নিজেকে প্রশ্ন করেন। এখানে যে লিখিত পরীক্ষা হয় সাবজেক্টিভ, আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ আপনি, আমার কথাই বলি, আমি গণিত পড়িয়ে থাকি এই অংশটুকু থেকে। গণিতের আমি যদি বেসিকটা ক্লিয়ার না জানি, আমি যদি কোনো একটা কলেজের প্রভাষক হয়ে থাকি, তাহলে আমি সেই কলেজে শিক্ষার্থীদের আমি কি পড়াবো যদি গণিতের সম্পূর্ণ কিছু আমি না জানি। যে সিলেবাসটা রয়েছে কলেজ পর্যায়ের জন্য, গণিতের যে সকল সিলেবাস থেকে কলেজে পড়ানো হয়ে থাকে, সেই সিলেবাস নিয়েই তো আপনার হচ্ছে যে নিবন্ধন পরীক্ষার কিছু একটা অংশ নিয়ে নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাহলে এখানে যদি আমার সেরকম যোগ্যতাই না থাকে, এখানে যদি আমার কোনো অ্যাবিলিটি না থাকে, তাহলে আমি কলেজে গিয়ে পড়াবোটা কি? আপনি ইংলিশের থেকে অনার্স মাস্টার্স করে আসছেন, কিন্তু ইংলিশের বিষয়বস্তুগুলো আপনি স্টুডেন্টদেরকে বুঝাইতে অক্ষম, কেননা আপনি জানেন না। তাহলে আপনি শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই এমসিকিউ পরীক্ষা দিয়ে একটা কলেজের প্রভাষক হবেন, এটা কিভাবে সম্ভব ভাই? আমি জানি না যে সিদ্ধান্তটা কি হবে। আমি আমারও বলছি, আমি জানি না যে সিদ্ধান্তটা তারা কি সিদ্ধান্ত নিবে, বাট আমি মনে করি এখানে প্রিলি থেকে ভাইবা, এটা একটা এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকে, তাহলে এটা আমি মনে করব যে এটা একটা রং সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত। এটা কলেজে শুধু কি ইন্টারমিডিয়েট আছে? না, ন্যাশনাল অনেক কলেজ রয়েছে, এমপিভুক্ত অনেক কলেজ রয়েছে, যে কলেজগুলোতে অনার্স চালু রয়েছে,
যে কলেজগুলোতে মাস্টার্স চালু রয়েছে, অনেক কলেজ রয়েছে, তাহলে আপনি একটা অনার্সের স্টুডেন্টকে পড়াবেনটা কি? তাহলে অবশ্যই আপনার কলেজের সিলেবাস সম্পর্কে অবগত থাকা দরকার, যার কারণে রিটেন পরীক্ষাটা প্রয়োজন। রিটেন পরীক্ষায় এমন দেখেন 100 নম্বরে যে রিটেন পরীক্ষা দিচ্ছেন আপনি, এই 100 নম্বর রিটেন পরীক্ষায় আপনি নিজে যদি পরীক্ষা দিয়ে 50 পান, কেউ প্লিজ মাইন্ড করবেন না। আপনি 100 নম্বরে পরীক্ষা দিয়ে 50 পেয়েছেন, আপনি কি এটা? আপনি কি শিক্ষার্থী? আপনি পরীক্ষা দিচ্ছেন একজন প্রভাষক হওয়ার জন্য, লেকচারার হওয়ার জন্য, আপনি পরীক্ষা দিচ্ছেন টিচার হওয়ার জন্য। তাহলে আপনি অ্যাজ এ টিচার যদি 50 নম্বর পান, তাহলে আপনি শিক্ষার্থীদের পড়াবেন কি? তাহলে এই অংশটুকু আমি বলতে চাচ্ছি। আমি রিটেন পরীক্ষাতে বাতিল হয়েছে এইটা মানে বাতিল হয়েছে এটা বলতে যাচ্ছি না, বাতিল এখনো হয় নাই, ওরকম কোনো প্রজ্ঞাপন আসে নাই, এই অংশটুকু খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে গুরুত্বপূর্ণ বিষয়টা, নতুন যে কমিটি হবে সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নিবে আসলে রিটেন পরীক্ষা হবে নাকি হবে না, নাকি প্রিলির পরে ভাইবা হবে, নাকি প্রিলি হবে না, প্রিলি বাদ দিয়ে শুধু রিটেন আর ভাইবা হবে, এরকম হতে পারে। প্রিলি না হলেও আমার পার্সোনাল অপিনিয়ন বললাম, হ্যাঁ, যে প্রিলি না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু রিটেন হতে হবে। রিটেন আর ভাইবা নিক, প্রিলি নেওয়ার দরকার নাই, আমি এটাও সাপোর্ট করব। ওকে, প্রিলি যদি নাও হয় আমার কোনো আপত্তি নাই, কারণ আপনি বাংলা থেকে পড়ছেন, বাংলা নিয়ে পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষা দেন, যে আপনার যোগ্যতা যদি থাকে সেখান থেকে আপনি হয়ে যাবেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু রিটেন পরীক্ষা আমি মনে করি যে রিটেন পরীক্ষা হওয়া প্রয়োজন, এটা আমি পার্সোনালি বললাম, এটা হওয়া প্রয়োজন। ওকে, আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, আচ্ছা কেউ কিছু মনে করেন না, কারণ ফ্যাক্টটা হচ্ছে যে ওয়েটা যেটা রাইট ওয়ে, সেই রাইট ওয়েতে কথা তো অবশ্যই বলতে হয়, তাই না? জাস্ট এই ওয়েটা নিয়ে কথা বললাম। তবে যদি কেউ বলে থাকে এরকম যে স্যার লিখিত পরীক্ষা হবে না, তাহলে আমি মনে করব যে এটা নিয়ে একটু সংশয় রয়েছে। যোগ্যতা নিয়ে বলেন, যারা অনার্স করেছেন, অনার্স আসলে এই যে ইংরেজি শব্দ, বাংলাটা কি? বাংলাটা হচ্ছে স্নাতক। যারা 4 বছরে স্নাতক করেছেন বা 4 বছরে অনার্স করেছেন, তারা আপনারা স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সকল জায়গাতে আবেদন করতে পারবেন। কিন্তু স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর একই সঙ্গে পরীক্ষা হয় বিধায় আপনি কিন্তু চাইলেও 2টা পরীক্ষা একসঙ্গে দিতে পারবেন না। সুতরাং ওইখান থেকে একটাতে আবেদন করা যেতে পারে। আর কলেজ পর্যায়ে 4 বছরের অনার্স করলেই আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। কলেজ পর্যায়ে প্রভাষক হওয়ার জন্য মাস্টার্স জরুরি নয়, কারণ আবেদন 4 বছরে অনার্স হলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যারা ডিগ্রি করে থাকেন, বিশেষ করে 3 বছরের মেয়াদি যে ডিগ্রি কোর্স রয়েছে, যারা এই ডিগ্রি করে থাকেন, এই ডিগ্রি করার পরে দেখবেন আপনাদের 2 ধরনের মাস্টার্স পরীক্ষা হয়। হ্যাঁ, একটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স, আর একটা হচ্ছে প্রিভিয়াস মাস্টার্স। এই 2টা মাস্টার্স 2 বছরে করতে হয়। হ্যাঁ, তবে তারা হচ্ছে আবেদন করতে পারবেন প্রভাষকে। ডিগ্রি করার পরে মাস্টার্স সম্পন্ন করলে তবে আপনি প্রভাষকে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মেইন থিমটা। নেগেটিভ মার্ক কত? নেগেটিভ মার্ক আগে বলেছি 0.25। ওকে, সঞ্জিমা রায় দৃষ্টি লিখেছেন, স্যার প্রিলি কি 40তে পাস নাকি বেশি মার্কস লাগে? প্রিলি ভাই 40এই পাস, এদের নিবন্ধনে সুন্দর করে বলা যাচ্ছে প্রিলিতে 40ই পাস। ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন একটা কথা বলে রাখি, এখন মূল কনসেপ্টটা হচ্ছে এই অংশটুকু থেকে, যারা মনে করেন যে এখন নতুনভাবে প্রিপারেশন নেবেন, তাদের টার্গেটটা একটু বা তাদের মানে কেমন প্রিপারেশনটা হওয়া প্রয়োজন একটু খেয়াল করে। প্রিপারেশনটা আপনাদের কয়েক রকমের হতে পারে। একটা হচ্ছে যে প্রিলি এবং আরেকটা হচ্ছে লিখিত। প্রিপারেশনের ক্ষেত্রে যে ব্যাপারটা কাজ করছে, দেখেন আপনি আপনার বয়স যদি 35 বছর না হয়, 35 না, 35 থেকে কম, মানে 35 মাইনাস যদি আপনার বয়স হয়, হ্যাঁ 35, আমি বলে রাখি যাদের বয়স হচ্ছে যে 35 মাইনাস, হ্যাঁ 35 মাইনাস বলতে স্যার আমার বয়স 34 বছর 8 মাস, 34 বছর 8 মাস, বা প্রায় দেখা যাচ্ছে 35-এর কাছাকাছি চলে যাচ্ছেন, বা অতি শীঘ্রই 35 হয়ে যাবে, অথবা তারা আবেদন করতে নাও পেতে পারেন। বাট আমি এতটুকু বলতে পারি যাদের বয়স হচ্ছে 34 বছর বা 34 বছরই বলি, একটু টাইমটা ধরে রাখি, যাদের বয়স 34 বছরের নিচে, হ্যাঁ তারা আপনারা 19তমর জন্য আবেদন করতে পারেন। স্যার 18তম সহকারী মৌলভী এবং প্রভাষক আরবি লিখিত পরীক্ষায় কাটমার্ক কত? স্যার এটা আবারও বলছি, লিখিত পরীক্ষায় কাটমার্কস বিশ্লেষণটা খুবই কঠিন। লিখিত পরীক্ষায় কাটমার্কসটা ডিপেন্ড করে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের উপরে। ওকে, আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট লাইভে, আল্লাহ হাফেজ।